হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের ফার্স্ট লেকচারে মূলত আমাদের 2 নাম্বার চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। আমরা আমাদের রেফারেন্স বই ফলো করছিলাম, বিএম দাসের বই, সেটা আপনাদের অলরেডি ক্লাসরুমে আপলোড করা আছে। আর ফার্স্ট ক্লাসে মূলত আমরা কোর্স আউটলাইন এবং কোর্স ডিস্ট্রিবিউশনগুলো কীভাবে হচ্ছে, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোর্স আউটলাইনগুলো কী কী টপিক থাকছে, এই জিনিসগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করেছি। আর আজকে আমরা আমাদের মূলত মেইন পড়া আমরা শুরু করব। তো আমরা বিএম দাসের 2 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করব, হুইচ ইজ অরিজিন অফ সয়েল অ্যান্ড গ্রেইন সাইজ। অরিজিন অফ সয়েল বলতে বোঝায় কি, সয়েলের উৎপত্তি স্থল, এবং গ্রেইন সাইজ বলতে এই যে আমরা সয়েল বলছি, সয়েলের তার সাইজগুলো নিয়ে আর কি আমরা এই চ্যাপ্টারে দেখব। তো এই যে আমরা অরিজিন অফ সয়েল বলছি, অর্থাৎ উৎপত্তি স্থলের অনুসারে যে সয়েল, সেটাকে আমরা কি 3 ভাগে মূলত ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ইগনিয়াস রক, এবং সেগুলোকে আমরা মূলত রক বলছি। প্রথমটা হচ্ছে ইগনিয়াস, তারপরটা হচ্ছে সেডিমেন্টারি, এবং তারপরটা হচ্ছে মেটামরফিক। এবং এগুলোকে আসলে আমরা অরিজিন অনুযায়ী সয়েলকে আমরা যে ভাগ করছি, এগুলোকে আমরা রক আকারে ডিফাইন করতে পারি। তো আমাদের কি প্রথম 3টা টাইপের মধ্যে আর কি, প্রথমটা হচ্ছে ইগনিয়াস রক, পরেরটা সেডিমেন্টারি রক, এবং 3 নাম্বারটা কি মেটামরফিক রক। এখন এই যে আমরা রক বলছি, উৎপত্তি স্থলের উপর ভিত্তি করে সয়েলকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে বিভিন্ন রক আকারে নামকরণ করলাম। এই রকগুলোর যে জীবনাবর্তন যেটা, বা একটা আরেকটা থেকে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা আসলে একটা সাইক্লিক মোশনে হয়ে থাকে, যেটাকে আমরা রক সাইকেল নামে আইডেন্টিফাই করতে পারি। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় আসতে পারে, এবং সেজন্য আমাদেরকে খুব ভালো মতো এটা জানতে হবে এবং বুঝতে হবে। একটু খেয়াল করি সবাই, রক সাইকেল কেন বলছি, এটা হচ্ছে এই রকের উৎপত্তি এবং হচ্ছে তাদের পরিবহন রিলেটেড যে বিষয়গুলো, সেগুলো আসলে সাইক্লিক মোশনে কমপ্লিট হয়ে থাকে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি রক সাইকেল। তো মূলত কি হয়, ম্যাগমা থেকে ইগনিয়াস রক তৈরি হয়। এখন ম্যাগমা কি, ম্যাগমা হচ্ছে আমাদের আর্থ ক্রাস্টের বা আর্থ সারফেসের নিচে যে গলিত লাভা যেগুলো থাকে, সেটাকে আমরা আসলে বলছি কি, ওই গলিত লাভাকে আমরা বলছি ম্যাগমা। এবং এই গলিত লাভা যখন ঘনীভূত হয়ে যে রক উৎপাদন করে বা তৈরি করে, সেটাকে আমরা বলছি আসলে ইগনিয়াস রক। এই জন্য এখানে দেয়া আছে যে ম্যাগমা থেকে আমরা ইগনিয়াস রকটা পাই। তারপরে ইগনিয়াস রক থেকে 3টা টার্ম এখানে আছে, ট্রান্সপোর্টেশন, ইরোশন এবং ওয়েদারিং। এখন এই টার্মগুলো আসলে কি, ওয়েদারিং বলতে বোঝায় একটা বড় রক থেকে ছোট ছোট কয়েকটা রকের পরিণত হওয়া, বা একটা বড় রক ভেঙে কয়েকটা টুকরায় পরিণত হওয়া। আর ইরোশন বলতে কি, ইরোশন মানে ক্ষয়প্রাপ্ত হওয়া। ঠিক আছে, তো এখন তাহলে ওই একই অর্থ দ্বারা বড় একটা পার্টিকেল থেকে কি আরও আদার পার্টিকেল বা ছোট পার্টিকেল পরিণত হওয়া। তাহলে ইরোশন আর ওয়েদারিংয়ের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে, ওয়েদারিংটা কি হয়, বাতাসের উপাদানগুলোর প্রভাবে হয়ে থাকে। যেমন বাতাসে কি থাকে, জলীয় বাষ্প থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, এরকম বায়ুতে যে উপাদানগুলো থাকে সেগুলোর প্রভাবে হয়। এবং ইরোশনটা কি হয়, তার ভেতরে তার মেকানিক্যাল প্রপার্টিসের কারণে হয়ে থাকে, তো সেই জন্য ইরোশন হয়। আর ট্রান্সপোর্টেশন, এটা কি বোঝায়? ট্রান্সপোর্টেশন বলতে বোঝায় কি, পরিবহন। অর্থাৎ এই যে বিভিন্ন প্রভাবে, বাতাসের বিভিন্ন উপাদানের প্রভাবে হোক, কিংবা তার মেকানিক্যাল ইন্টারনাল স্ট্রাকচারের কারণে হোক, এই যে বড় বড় সয়েল পার্টিকেলগুলো ছোট সয়েল পার্টিকেলে পরিণত হচ্ছে, পরিণত হয়ে কি এগুলো এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় না, এই যে পরিবহন প্রক্রিয়াটা, এটাকে বলছে ট্রান্সপোর্টেশন। এবং এই ওয়েদারিং, ইরোশন এবং ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কি হয়, ইগনিয়াস রক থেকে কিছু সেডিমেন্টস তৈরি হয়। সেডিমেন্টস কি, ওই যে বড় রক পার্টিকেল ভেঙে ছোট রক পার্টিকেল তৈরি হচ্ছে, ওই ছোট রক পার্টিকেলগুলোকে আমরা বলছি সেডিমেন্টস। অর্থাৎ ওই যে বড় রক পার্টিকেল ভেঙে ছোট রক পার্টিকেল তৈরি হচ্ছে, ওই ছোট পার্টিকেলগুলোকে আমরা বলছি সেডিমেন্ট। এবং বড় থেকে ছোট হওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ওয়েদারিং বা ইরোশন। যখন বায়ুতে উপস্থিত বিভিন্ন উপাদানের ইনফ্লুয়েন্সে হবে, তখন সেটা ওয়েদারিং। আর যখন তার মেকানিক্যাল প্রপার্টিজ এর ওপর বা তার স্ট্রাকচারের ওপর বেস করে হবে, তখন কি সেটা ইরোশন। আর সেগুলো যখন এই উপাদানগুলো ছোট পার্টিকেলগুলো
যখন পরিবাহিত হচ্ছে সেটাকে বলছি ট্রান্সপোর্টেশন। এবং তারপর কি ফাইনালি ট্রান্সপোর্টেশন হওয়ার মাধ্যমে যে আমরা ফাইনাল যে ছোট পার্টিকেলগুলো আর কি পাচ্ছি সেগুলোকে কি বলছি, সেডিমেন্ট। এখন এই সেডিমেন্টের মধ্যে আবার একটা মজার বিষয় আছে। সেডিমেন্টের মধ্যে মজার বিষয় হচ্ছে এই সেডিমেন্টগুলো আবারও ভেঙে গিয়ে ওয়েদারিং, ইরোশন, ট্রান্সপোর্টেশন হয়ে আরও ছোট সেডিমেন্টে পরিণত হতে পারে। যেটা কি এই জন্য আসলে এই যে এখান থেকে এইখানে অ্যারো দিয়ে আসলে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, আমরা বুঝলাম। তো এইভাবে আসলে সাইক্লিক মোশনে চক্রটা ঘোরার কারণে আসলে এটাকে রক সাইকেল বলা হয়ে থাকে। তো এখন একটু দেখি সেডিমেন্ট হওয়ার পর তারপরে কি হয়। সেডিমেন্ট থেকে ক্রিস্টালাইজেশন, সিমেন্টেশন এবং কম্প্যাকশনের মাধ্যমে কি হয় আবার সেডিমেন্টারি রকে পরিণত হয়। এখন ক্রিস্টালাইজেশনটা কি, এই যে সেডিমেন্টগুলো তৈরি হচ্ছে এটা একটা ক্রিস্টাল শেপ ধারণ করা। তারপর কি সিমেন্টেশন মানে কি, তারপর একসাথে ঘনীভূত হয়ে জমাট বেঁধে, তারপর কম্প্যাকশন মানে কি তাকে কম্প্যাক্ট করা, ধীরে ধীরে তারা একসাথে মিশে জমাট বেঁধে কম্প্যাক্টেড হয়ে বিভিন্ন সেডিমেন্ট পার্টিকেল, অর্থাৎ অনেকগুলো সেডিমেন্ট একসাথে মিশে কম্প্যাক্টেড হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা বলছি সেডিমেন্টারি রক। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো সেডিমেন্ট মিলে যে পার্টিকেলটা তৈরি করছে সেটাই আমরা বলতে পারি সেডিমেন্টারি রক। এখন মজার বিষয় হচ্ছে এই সেডিমেন্টারি রকও কিন্তু আবার ভেঙে গিয়ে সেডিমেন্টে পরিণত হতে পারে, কি ওয়েদারিং, ইরোশন, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, যেটা হচ্ছে এই অ্যারো দ্বারা বোঝানো হয়েছে। তারপর আমরা দেখি সেডিমেন্টারি রক থেকে মেটামরফিক রককে কিভাবে পরিণত হয়। সেডিমেন্টারি রক থেকে মেটামরফিক রকে পরিণত হয় মেটামরফিজম প্রক্রিয়ার মাধ্যমে। তো মেটামরফিজমটা কি, যেই প্রক্রিয়ার মাধ্যমে সেডিমেন্টারি রক থেকে মেটামরফিক রকে পরিণত হয় ওই প্রক্রিয়াটা হচ্ছে মেটামরফিজম। ঠিক আছে, ক্লিয়ার। তারপর আবার এই মেটামরফিজম থেকেও একইভাবে কি হতে পারে, ট্রান্সপোর্টেশন, ইরোশন, ওয়েদারিংয়ের মাধ্যমে কি সেডিমেন্ট তৈরি হতে পারে। এই যে সাইক্লিকভাবে কাজগুলো হচ্ছে এই জন্য আসলে মূলত এটাকে বলা হয়ে থাকে কি রক সাইকেল। এবার দেখি আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে আমাদের মেটামরফিক রকগুলো আছে এগুলো যখন আবার মেল্ট করে যায়, অর্থাৎ গলে যায়, গলিত অবস্থায় আবার কি হয়, ম্যাগমাতে পরিণত হয়। আমরা শুরুতে কি দেখেছিলাম, ম্যাগমা থেকে আমাদের ইগনিয়াস রক আসছিল। এই যে 3 ধরনের রক দেখে আসলাম আমরা, ইগনিয়াস, সেডিমেন্টারি এবং মেটামরফিক। তো কি দেখেছিলাম, ম্যাগমা থেকে ইগনিয়াস রক তৈরি হচ্ছে, তারপর কি ধাপে ধাপে সেডিমেন্টারি এবং মেটামরফিক রক তৈরি হচ্ছে, তাই তো। এই মেটামরফিক রক আবার গলিত অবস্থায় গেলে কি ম্যাগমাতে পরিণত হয়, আবার সেই ম্যাগমা থেকে ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক, মেটামরফিক রক, এইভাবে কি এই সাইকেলটা চলতে থাকে। এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে ইগনিয়াস রক থেকে ডিরেক্ট মেটামরফিক রক হতে পারে। কিভাবে, ওই যে যখন ইগনিয়াস রক থেকেও মেটামরফিজম প্রক্রিয়াটা হয় তখন কি মেটামরফিক রক তৈরি হতে পারে। তাহলে মেটামরফিজমকে স্বাভাবিকভাবে আমরা কি বলতে পারি, স্বাভাবিকভাবে এটাও বলতে পারি যে মেটামরফিক রক তৈরি হওয়ার প্রক্রিয়াটাই কি মেটামরফিজম। তো এটা ছিল আমাদের রক সাইকেল, এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমরা সবাই দেখব। তারপর আমরা আরেকটা জিনিস একটু দেখি। আমরা এই যে এতক্ষণ বলে আসলাম না যে ওয়েদারিং, বারবার একটা কথা আসছিল ওয়েদারিং, এটা একটু দেখি। ওয়েদারিং জিনিসটা কি, যেটা বললাম যে প্রসেস অফ ব্রেকিং ডাউন রকস বাই মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রেশার ইন্টু স্মলার পিসেস, অর্থাৎ এই যে আমাদের বড় রক থেকে ছোট রকে পরিণত হওয়ার এই প্রক্রিয়াটাই হচ্ছে ওয়েদারিং। তবে এটা কিভাবে হতে পারে, দুইভাবে হতে পারে, মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে হতে পারে, কেমিক্যাল প্রসেসের মাধ্যমেও হতে পারে। তাহলে আমরা বলতে পারি না, আমরা ওয়েদারিংকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হতে পারে মেকানিক্যাল ওয়েদারিং আর একটা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং। যেখানে মেকানিক্যাল প্রসেসে এই বড় পার্টিকেল থেকে ছোট পার্টিকেল হওয়ার যে ধাপটা হচ্ছে সেটা মেকানিক্যাল ওয়েদারিং, আর যেখানে কি কেমিক্যাল প্রসেসে বড় পার্টিকেল থেকে ছোট পার্টিকেল তৈরি হচ্ছে তাকে বলছি কেমিক্যাল ওয়েদারিং। এখানে মূলত এটাই বলা আছে। তো একটু যদি ডিটেলসে দেখতে চাই, মেকানিক্যাল ওয়েদারিং যদি দেখি, মেকানিক্যাল ওয়েদারিংটা মূলত কিভাবে হয়। আচ্ছা, আমাদের এই যে সয়েল পার্টিকেলগুলো আছে বা রকগুলো আছে, রকগুলোর মধ্যে কি বিভিন্ন ছোট ছোট ক্র্যাক থাকে না। তো এই যে ক্র্যাকগুলো যে থাকে এখানে কি পানি প্রবেশ করে, তো ময়েশ্চার প্রবেশ করে, ঠিক আছে। এখন এই ময়েশ্চারগুলো কি হয়, তাপমাত্রার পরিবর্তনে, অনেক তাপমাত্রার পরিবর্তনের কারণে, যখন তাপমাত্রা অনেক বেশি কমে যায়, যখন তাপমাত্রা অনেক বেশি কমে যায় তখন কি এই পানিগুলো, ভেতরের পানিগুলো কি বরফে পরিণত হয়, ঠিক আছে। তো আমরা তো জানি পানির থেকে কি বরফের আয়তন বেশি, তাই তো। তো
তো এই যে পানির থেকে বরফ আয়তনে বেশি এবং এই যে ফাটলগুলোর ভেতর দিয়ে বা ক্র্যাকগুলোর ভেতর দিয়ে পানি প্রবেশ করলো, সেই পানিগুলো বরফে পরিণত হয়ে গেল, তাহলে সে আয়তনে বেড়ে গেল না? এখন আয়তনে বেড়ে গেলে তাহলে কি রকের ওপর সে চাপ প্রয়োগ করবে না? অবশ্যই চাপ প্রয়োগ করবে। তাহলে এই চাপটা যখন অনেক বেশি হবে, মানে ইনাফ পরিমাণ হবে, যে এতটাই বেশি যে ওই বড় রকটাকে কি ওই চাপের কারণে ওই যে ক্র্যাকগুলো আছে ওই পজিশনগুলো ধরে কি করতে পারে, তাকে ভেঙে ফেলতে পারে। এই যে আমার বড় রকটা, সেটা কি ওই যে চাপটা আসছে ভলিউম বৃদ্ধির কারণে, সেই চাপটা এতটাই বেশি যে আমার ওই বড় পার্টিকেলটাকে কি ভেঙে ছোট ছোট পার্টে পরিণত করতে পারে। তো এইভাবে যখন একটা বড় পার্টিকেল থেকে ছোট পার্টিকেলে পরিণত হয়, তখন তাকে আমরা কি বলতে পারি, আমরা বলছি সেই প্রক্রিয়াটাকে মেকানিক্যাল ওয়েদারিং। তো এখন তাহলে দেখি কেমিক্যাল ওয়েদারিং কাকে বলে। কেমিক্যাল ওয়েদারিং মূলত কি, ওই যে আগেই বলেছি বাতাসের বিভিন্ন উপাদানের উপস্থিতিতে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, প্রথমে কেমিক্যাল রিয়াকশন হয় এবং কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কি ভেঙে গিয়ে ওই কম্পোনেন্টটা আরও অন্য কম্পোনেন্টে বা শর্টার কম্পোনেন্টে কি পরিণত হয়। এখানে কি করে, বাতাসের দুটো কম্পোনেন্ট কাজ করে, একটা হচ্ছে কি পানি বা ময়েশ্চার, যেটা কি H2O বলছি আমরা, আরেকটা কি কার্বন ডাই অক্সাইড CO2। তো এখন এই যে পানি এবং কার্বন ডাই অক্সাইড এরা দুজনে মিলে গিয়ে আবার কি করে H2CO3 উৎপন্ন করে, হুইচ ইজ কার্বনিক অ্যাসিড। এখন সেটা আবার ভেঙে গিয়ে কি করে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং কি এই CO3- অর্থাৎ কি বাইকার্বনেট আয়ন উৎপন্ন করে। এখন এই যে আমাদের দুটো আয়ন উৎপন্ন হলো, এখান থেকে এই যে হাইড্রোজেন আয়নটা, এই হাইড্রোজেন আয়নটা আবার কি হয়, অর্থোক্লেস, এটা হচ্ছে এক ধরনের কি মিনারেল, বা এটা একটা রক বলতে পারে, কাইন্ড অফ একটা রক, যাতে কি অর্থোক্লাস মিনারেলটা আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যে রকগুলোতে আসলে এই যে আমরা রকের কথা বলছি, বিভিন্ন ধরনের রক, এখানে আসলে কি বিভিন্ন ধরনের মিনারেল উপস্থিত থাকে। এই বিভিন্ন ধরনের রকে বিভিন্ন মিনারেল উপস্থিত থাকে। তো এরকমের একটা রক যেখানে হচ্ছে অর্থোক্লাস নামের এই একটা মিনারেল উপস্থিত আছে, যার সংকেতটা কি এই যে এখানে বলা আছে এটা। এখন এটার সাথে যখন এই হাইড্রোজেন যুক্ত হচ্ছে এবং পানি যুক্ত হচ্ছে, তখন কি হচ্ছে, 2 অণু পটাশিয়াম উৎপন্ন হচ্ছে, 4 অণু সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা উৎপন্ন হচ্ছে এবং কি একটা কি তৈরি হচ্ছে, একটা ক্যাওলানাইট মিনারেল তৈরি হচ্ছে, Al2SiO5OH4, এটা উৎপন্ন হচ্ছে। এটা কি, এটা হচ্ছে ক্লে মিনারেল। এই যে এভাবে অর্থোক্লেস থেকে ক্যাওলানাইট উৎপন্ন হলো, অর্থাৎ একটা রক থেকে আরেকটা রক উৎপন্ন হলো, বা একটা বড় রক থেকে একটা ছোট রক উৎপন্ন হলো, এটা কি কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয়েছে না? ইয়াস। তো যেই ওয়েদারিংয়ে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে বড় পার্টিকেল থেকে ছোট পার্টিকেলে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি কেমিক্যাল ওয়েদারিং। খুব সহজভাবে বলতে গেলে এটাই। আর এখানে একটা কেমিক্যাল রিয়াকশনের এক্সাম্পল দেওয়া আছে, যেটা আমি এক্সপ্লেন করলাম। তো মূলত আমাদের এখান থেকে এই দুইটা টপিক ভালো করে দেখতে হবে, এটা আমরা জানলাম। এছাড়া আমাদের এই চ্যাপ্টারে আমরা ম্যাথ দেখব কিছু, মূলত আমরা সিভ অ্যানালাইসিসের ম্যাথ দেখব। ম্যাথগুলো তো আমরা ফেস টু ফেস ক্লাসে দেখব। তো মোটামুটি থিওরি এতটুকুই ছিল, এটা আমরা ভালো মতো, মানে আজকে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো ভালো মতো দেখতে হবে। ওয়েদারিং, টাইপস অফ ওয়েদারিং, এবং অন্ততপক্ষে তার শর্ট ডিসক্রিপশন নিজের ভাষায় শিখি বা নিজের ভাষায় লিখি, তবে এই যে আমি কথাগুলো বললাম এই জিনিসগুলো আর কি একটা শর্ট ডিসক্রিপশন আকারে জানতে হবে। তো এটা আমরা দেখলাম। আর আমরা কি দেখলাম, অরিজিন অনুযায়ী সয়েলকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, ইগনিয়াস, সেডিমেন্টারি এবং মেটামরফিক, এবং এদের বৈশিষ্ট্যগুলোকে কি একটা সাইকেল আকারে প্রকাশ করা যায়, যেটাকে আমরা বলছি আসলে রক সাইকেল। এবং এই যে রক সাইকেলের ফিগারটা আমাদের কি ভালো মতো শিখতে হবে, এটা পরীক্ষায় আসতে পারে। ওকে, ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার।